আজকে আমি আপনাদের গঙ্গার পাড়ে ও দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে এমন এক মন্দিরে দর্শন করাবো যে মন্দিরে আসলে আপনারা সকালে কুপন কেটে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। কিন্তু এখান থেকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো পুরো মন্দিরটা ও ছোট করে ইতিহাসটাও কিন্তু বলবো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই মন্দিরের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এই মন্দিরে কিন্তু গঙ্গার পাড়ে একটি কক্ষে বসে দুপুরবেলা প্রসাদ দেওয়া হয়, যা আপনারা ওখানে বসে খেতে পারবেন। যা এক অপূর্ব অনুভূতি, আপনাদের মানে কি বলে বোঝাতে পারবো না। পাশ দিয়েই মা গঙ্গা বয়ে চলেছে সেটাও দেখতে পাবেন, কিন্তু কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক, আপনারা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা, আর তার ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে। আজকে কিন্তু আছি আমি এমন একটা আশ্রমে, যার পাশেই দেখতে পাচ্ছেন আমরা গঙ্গা নদী, আর পাশেই এইখানটাতে রয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, যেখানে কিন্তু দুপুরবেলা বসে এখানে খাওয়ানো হয়। আর এই মন্দিরে সম্পূর্ণ ডিটেলসটা থাকবে হচ্ছে এই ভিডিওতে। আপনারা এই মন্দিরে কি করে আসবেন, আর এই মন্দিরে কখন আসলে সুবিধা হবে, কুপন মূল্যই বা কত করে পড়ছে, সেটা পুরোটাই কিন্তু দেখাবো আমি হচ্ছে এই ভিডিওতে। আমি কিন্তু এখন মন্দিরের যে মূল গেটটা সেখানটায় দাঁড়িয়ে আছি, আর এর বাইরেই রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড। আপনারা যখন টোটো করে আসবেন ঠিক একদম মন্দিরের গেটের সামনেই নামাবেন, কারণ মন্দিরের একদম পাশেই টোটো স্ট্যান্ড আছে, যেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দিরের পাশেই ডান দিকে যখন আসবেন, এখান থেকে কিন্তু আপনারা হাত পা ধুয়ে নিতে পারবেন। এছাড়া টয়লেটটাও কিন্তু এই জায়গাটাতে রয়েছে। এই যে একদম ডান দিকে কিন্তু টয়লেটও আপনারা পেয়ে যাবেন। এবার সোজা আমরা চলে আসব মন্দিরে। দেখুন চারিদিকে কিন্তু প্রচুর গাছগাছালিতে ভর্তি, আর সুন্দর কিন্তু এই মাঝখানটাতে ফুল গাছ বসানো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বোর্ডেও লেখা রয়েছে কাছের মন্দির। তো আমি আপনাদের মন্দিরের সামনে পরে নিয়ে যাচ্ছি, তার আগে চারিদিকটা দেখাচ্ছি। আর এই জায়গাটা থেকে আপনাদের কুপনটা সংগ্রহ করতে হবে। এখন কুপন দেওয়ার সময় হয়নি, তাই বন্ধ রয়েছে। আস্তে আস্তে দেখুন সামনের দিকে নিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু আপনারা এই যে হাত ধোয়ার জায়গাটা পেয়ে যাবেন, আর জল খাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে হচ্ছে গঙ্গা নদী, আর এই নদীর পাড়ে বসে মানে এত সুন্দর দৃশ্য, সেটার অনুভূতিটাই কিন্তু আলাদা। আপনাদেরকে সেটাও দেখাবো একটু পরে এই ভিডিওতে, তাহলে আপনারা দেখে কিছুটা বুঝতে পারবেন। আর এখানে আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এত গাছগাছালির মধ্যে কিন্তু আজকে গরমটাও কিন্তু বেশি লাগছে না, কারণ চারিদিকে এত ছাওয়া জায়গা। আপনাদের একটু আগে দেখিয়েছিলাম যে একটা টয়লেট, আর এই দিকটা হচ্ছে লেডিস টয়লেট, এই যে সোজা চলে গেলে। আর এই জায়গাটা সোজা আমরা যেই রাস্তাটা দিয়ে আসলাম তার এই পাশেও এই সাইড দিয়েও আপনারা আসতে পারবেন। এখানে কিন্তু জল খাওয়ার জায়গাটাও আপনারা পেয়ে যাবেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী ঠাকুর সত্যানন্দ দেব, আর এই মন্দিরের নির্মাণকাল হলো 1964 সালের 30শে এপ্রিল থেকে 1967 সালের 12ই মার্চ। প্রতিষ্ঠা দিবস 1967 সালের 13ই মার্চ শুক্লা ফাল্গুন দ্বিতীয়া, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি। অবস্থান হচ্ছে কলকাতার গঙ্গার তীরবর্তী বেলুড় মঠের ঠিক বিপরীত দিকে এবং পাটবাড়ি আশ্রমের ঠিক নিকট। আপনাদের আমি একটু পরে ঘাটে গিয়ে মানে গঙ্গার ঘাটে গিয়ে দেখাবো। সামনেই কিন্তু রয়েছে বেলুড় মঠ, আর পাশে এই মন্দিরের পাশেই রয়েছে পাটবাড়ি আশ্রম, যেটা কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পাটবাড়ি আশ্রমের ভিডিওটা। আর এই মন্দির কিন্তু ভুবনেশ্বর মন্দিরের আদলে তৈরি 8 কোণা কংক্রিটের তৈরি 8টি থাম, দেয়াল সম্পূর্ণ কাচের, নীলাভ হারসাড গ্লাস দিয়ে তৈরি, গর্ভগৃহ মেঝে মার্বেল পাথর ও রেলিং কাচের। এই মন্দিরে দর্শনের সময়টাও আমি আপনাদের বলে দিই। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আপনারা আসেন, সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, ও বিকাল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা। আর অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যদি আপনারা আসেন, সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকাল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা। এখন কুপনটা তার আগে কেটে নেব।
কুপন মূল্য কত করে পড়ছে আর এছাড়াও কুপন কোথা থেকে কাটবেন সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখে নিন, তাহলে আপনাদের বাড়িতে বসেই বুঝতে সুবিধা হবে। এই যে আমি কিন্তু এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এই যে এটা হচ্ছে অফিস রুম। তো আপনারা এখান থেকে কুপনটা সংগ্রহ করে নিতে পারেন। তো আমি এখানে এখন অফিস রুমে চলে এসেছি আর কুপনটা কাটবো বলে। বলছিলাম যে কাকু, এখানে কুপন মূল্য কত হতে পারে একজনের? মানে কুপন বলে আমাদের কোনো কিছু নেই, যে যা খুশি মতো তারা দান করবে। আচ্ছা, দান যেটা করবে সেইটাই হচ্ছে আমরা তাদের এখানে প্রসাদ পাবেন, সেইভাবে আমরা করি। কিন্তু এটা কুপন বলে এরকম মানে আলাদা কোনো নির্দিষ্ট কোনো দাম নেই, মানে যে যেমন পাবেন, দিলেও পাবেন, না দিলেও পাবেন, এরকম ভাবে। আচ্ছা, যারা দিতে পারছে না, গরিব দুস্থ ব্যক্তি যাদের টাকা নেই, তারা নিশ্চয়ই এখানে প্রসাদ পান। এরকম ব্যক্তিত্ব রয়েছে, প্রতিদিন এরকম প্রসাদ পেয়ে যান এরকম। আচ্ছা, তাও একটা মিনিমাম যদি কেউ একটা যদি সেখানে যে মিনিমাম যদি কাটতেই হয়, এখানে একটা এতে যদি কাটতে হয় একটা, সেটা মিনিমাম 70 টাকা আমাদের, 70 টাকা করে একটা মিনিমাম। আর যদি কেউ খুব মানে না দিতে পারছে, মিনিমাম এটা রাখা যে এর উপরে যে দিতে পারে। আর এছাড়াও যদি কেউ যদি নাও দিতে পারে সেক্ষেত্রেও কোনো, সেটা মহারাজ ওখান থেকে তাদের কিছু ব্যবস্থা আছে। গরিব দুঃখী অনেকে তো পারে না, হ্যাঁ, তাদের প্রতিদিনই এরকম খেয়ে যায়। আচ্ছা, ঠিক আছে কাকু, তো আমাকে দুটো কুপন দিয়ে দিন তাহলে। বরানগর কাঁচের মন্দির, এখানে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সত্যানন্দ দেব। স্বামী সত্যানন্দ দেব ছিলেন রামকৃষ্ণদেবের শিষ্য, স্বামী অভেদানন্দ মহারাজের শিষ্য, এবং ওনার জন্ম হচ্ছে 1902 সালে, যে বছর স্বামীজি দেহ রেখেছিলেন 1902 সালে। এবং উনি পড়াশুনো করার পর উনি অভেদানন্দ মহারাজের কাছ থেকেই নির্দেশ অনুসারে উনি সিউড়িতে, আমাদের যেখানে এখন আশ্রম, সেখানে প্রায় 14 বছর কঠোর তপস্যা করেন এবং তারপরে এই আশ্রমগুলো প্রতিষ্ঠা করেন। বীরভূমে প্রায় 15টা ব্রাঞ্চ রয়েছে, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদে রয়েছে, ঝাড়খণ্ডে মধুপুর, দুমকা। আর আমাদের এই বরানগর রামকৃষ্ণ আশ্রমে উনি তপস্যা করতেন, পরে শেষ জীবনটা এখানেই তিনি ছিলেন। তার পূজিত বিগ্রহ অনেকগুলোই, যেগুলো এর আগে আমরা দেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে। রামকৃষ্ণদেব, সারদা মা, ত্রিনয়নী মা, স্বামী অভেদানন্দজি। ত্রিনয়নী মা এখানে উনি যা দর্শন পেয়েছিলেন সেইভাবেই ওই মাকে প্রতিষ্ঠা করেছেন, এবং সারদা মাকে তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন, যে ষোড়শী রূপে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাকে দক্ষিণেশ্বরে যেভাবে পুজো করেছিলেন, যে বয়সে তখন মায়ের বয়স 18, সেই রূপটাকে নিয়েই এখানে মাকে প্রতিষ্ঠিত। তো এখন আমরা দেখব উনি সারদা মাকেই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী রূপে পুজো করতেন। তো 1945 সাল থেকে সারদা মাকে দুর্গা রূপে উনি পুজো করে আসছেন। আর এই মূর্তিতে 1950 সাল 54 সাল থেকে চলে আসছে সেই সারদা মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী রূপে। এখন কিন্তু এখানে পুজোর কাজও চলছে। আর বাবা, এই যে এই ফটকটা স্বামী সত্যানন্দের।
এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ঠাকুর সত্যানন্দ। এই মন্দিরের যে বিগ্রহ আমরা দেখছি, রামকৃষ্ণদেব, সারদা মা, তিনয়নী মা, স্বামী অভেদানন্দজি এবং চন্দ্রমৌলেশ্বর শিব। এখানে একটা বিশেষত্ব হচ্ছে, আমরা সারদা মাকে যে রূপে সবসময় দেখি, এখানে তিনি ওইভাবে মাকে প্রতিষ্ঠা করেননি। এখানে মাকে 18 বছর যখন মায়ের বয়স, ষোড়শী রূপে প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সারদা মাকে দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজোর দিন ষোড়শী রূপে পুজো করেছিলেন। সেই রূপটাকে নিয়েই মাকে এখানে প্রতিষ্ঠিত। এবং তিনয়নী মা, এখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে তিনয়নী মার পায়ের তলায় আমরা জেনারেলি কালীর নিচের শিব দেখি, এখানে মা কুমারী রূপে প্রতিষ্ঠিত। এবং চন্দ্রমৌলেশ্বর শিব রয়েছেন, আর সামনে স্বামী অভয়ানন্দজি রয়েছেন, ওনার গুরুদেব, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ডাইরেক্ট শিষ্য ছিলেন। আচ্ছা বাবা, এখানে কেউ যদি পুজো দিতে চায় তো সেই ক্ষেত্রে টাইমটা কি আছে, মানে কোন টাইমটা আসলে আমাদের সাধারণ দর্শক পুজো দিতে পারবে? 9টা সাড়ে 9টায় থেকে এলেই আমাদের পুজো, মেন পুজো যেটা বসে সেটা ওই 10টায় বসে। 10টা? আর তার আগে একটা পুজো হয় 8টা এরকম সময়, কিন্তু 10টা সাড়ে 9টা 10টা এলেই হবে। আর বিকেল দিকে আমাদের ওই 5টা সময়, বিকেলে মন্দির খোলে 4টে সাড়ে 4টে, কিন্তু 5টার সময় এলে হবে। আচ্ছা, ঠিক আছে। ছাত্রাবাস আছে এবং স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল। আর ছাত্রাবাসে ছেলেরা ওই সন্ধ্যা 6টার সময় এবং সকাল 6টার সময় প্রেয়ার করে, তারপরেই আরতি শুরু হয় 6:30টায়। 6:30টায়। আর এই আশ্রমে মানে থাকার কি কোনো জায়গা আছে? আমাদের এমনি ভক্তদের মধ্যে, নিজেদের ভক্তদের জন্য গেস্ট হাউস আছে। আচ্ছা আচ্ছা, ইন জেনারেল নেই। বাবা, এই মন্দিরটার ব্যাপারে একটু বলুন। এই মন্দির স্বামী সত্যানন্দেবের সমাধি মন্দির। ওনার দেহান্তের পর ওনাকে এখানেই দাহ করে তারপরে এখানেই মন্দির প্রতিষ্ঠিত। আচ্ছা। শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ মন্দির। এখানে অনেকটা জায়গা আছে, আপনারা এখানে আসলে অনেক টাইম এখানে কিন্তু বসে কাটাতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু এখন আমাদের চোখে পড়লো, এখানে আশ্রমে যত বাচ্চারা আছে সবাইকে কিন্তু এখানে চকলেট দেওয়া হচ্ছে। আমাদের সাথেও একটা ছোট বাচ্চা গেছিলো, তাকেও কিন্তু চকলেট দিল। আমাকে কিন্তু এখন এখান থেকে প্রসাদ দিল, আর প্রসাদ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো আমরা যেহেতু 3 জন আছি, 3 জনকে প্রসাদ দিল, তো আমরা এখন এখানে প্রসাদ গ্রহণ করলাম। আর আপনাদেরকে দেখাবো একটু পরে যে আলাদা যে এখানে খাওয়ারের যে জায়গাটা আছে সেটাও দেখাবো। আর এখন এখানে পুজোর পরে প্রসাদ দেবে, তো এখন পুজোতে বসেনি। এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে, আর পাশে কিন্তু ঘাট রয়েছে, আপনাদের সেটা দেখাচ্ছি, দেখুন। তাহলে আমরা কিন্তু এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, আর আপনাদেরকে দেখাবো, দেখুন এই গঙ্গার ঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে বেলুর মঠ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন এই যে এইটা হচ্ছে বেলুর মঠ, একদম কিন্তু এই মন্দিরের ঠিক ওপারে। আর এই পাশেই রয়েছে কিন্তু হচ্ছে ফেরি সার্ভিস। আপনারা যদি ফেরিতে করে আসতে চান তো আপনাদের কিন্তু এই জায়গাটায় নামতে হবে। ওখান থেকে কিন্তু হেঁটেও আসতে পারেন বা টোটোতে করেও আসতে পারেন। আমি কিন্তু আজকে এসেছিলাম হচ্ছে গাড়িতে করে দক্ষিণেশ্বরে নেমে, সেটা কিন্তু আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তাহলে আপনাদের কি মনে একটা আইডিয়া। আপনাদের তাহলে বলে দিই, আপনারা এই মন্দিরে কি করে আসবেন, শর্ট করে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মন্দিরে কোথা থেকে আসলে আপনাদের সুবিধা হবে সেই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে ওভারব্রিজটা থেকে এই বাদিকে চলে গেছে বেলুরের দিকে,
আর এই রাস্তার কিন্তু সোজা চলে গেছে যেটা এয়ারপোর্ট বা 1 নম্বরের দিকে। আর এই যে 3খানা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এর ঠিক নিচের দিকে যেতে হবে। আমি আপনাদেরকে আর একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আপনারা যখন দক্ষিণেশ্বরে আসবেন, এই যে সোজা যে জায়গাটা, এটা কিন্তু হচ্ছে রেলওয়ে স্টেশন। আর আপনাদের যেতে হবে এই 3টে যে ফ্লাইওভার দেখছেন এর নিচের থেকে, ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওই যে আপনাদের যে 3টে ফ্লাইওভার দেখেছিলাম তার সামনের দিকটাতেই কিন্তু হচ্ছে এই টোটো স্ট্যান্ডটা। এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আরেকটা ল্যান্ডমার্ক হিসাবেও আপনারা দেখতে পারেন, এই জায়গাটা ডান দিকে চলে গেছে হচ্ছে আলমবাজারের দিকে। এই জায়গাটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন, এটা ল্যান্ডমার্ক হিসাবে আপনারা ধরতে পারেন। আমরা কিন্তু এখন কাশীর মন্দিরের দিকে যাচ্ছি, আর এখন কিন্তু টোটোতে আছি। টোটো ভাড়া প্রতিজনের 12 টাকা করে লাগে। আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কিন্তু এখন মন্দিরের বাইরে চলে এসেছি, আর মন্দিরের বাইরেই কিন্তু টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে টোটো ধরে নিতে পারেন। আর আমি তাহলে দাদার সাথে কথা বলে নেবো এখানে টোটো কত করে লাগতে পারে দক্ষিণেশ্বরে যেতে। দাদা একটু বলো তাহলে দক্ষিণেশ্বর যেতে কত লাগতে পারে? দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড 20 টাকা। আচ্ছা, পার হেড 20 টাকা করে? হ্যাঁ, ওই স্টেশন পর্যন্ত। আর দক্ষিণেশ্বর যদি বাস স্ট্যান্ড যান, বাস স্ট্যান্ডের আগে যেই জায়গাটা, ওই যে জায়গাটা, ওই জায়গাটা 12 টাকা করে। আসার সময় আমাদের কাছে 12 টাকা করে নিল, তো এক একজনের 12 টাকা করে লাগবে না? এটা কিন্তু একদম এই অনেক টোটোই এখানে পেয়ে যাবেন, সবসময় টোটো পাওয়া যায় তো না এখানে? টাইম লেখা আছে ওখানে। আর এখানে কিন্তু টাইমিংটাও দেয়া রয়েছে, আর রুটটাও কিন্তু দেয়া রয়েছে। আপনাদের তখন প্রথমে আর একটা জায়গা দেখাতে ভুলে গেছিলাম, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে হচ্ছে শিব মন্দির। এখানে কিন্তু আসলে আপনারা শিব মন্দিরও দর্শন করতে পারবেন। এখন কিন্তু মন্দিরে যজ্ঞ আর পুজো চালু হয়ে গেছে। চলুন আপনাদের তাহলে যজ্ঞটা একবার দেখাচ্ছি, তারপরে পুজোটা দেখাবো। তাহলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে, আসুন আমার সাথে। Paddam Om Aim Srimad Swami Vivekanandaya Namidam Sanyalam Om Aim Srimad Swami Vivekanandaya Namam Rajandana Pushpam Om Aim Srimad Swami Vivekanandaya Namam Rajandana Villabhadram Siva Sarupaya Srimad Swami Vivekanandaya Namam Etadrupam Aim Srimad Swami Vivekanandaya Namam Aim Srimad Swami Vivekanandaya Namam। এখন কিন্তু এখানে সমস্ত দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে, আর এখন কিন্তু খাওয়ার দাওয়ারও দেওয়া চালু হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কি কি খাবার দেওয়া হবে সেগুলো সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন বসে রয়েছে হচ্ছে প্রসাদ কক্ষে, আর এই জানলা থেকে কত সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনারা, গঙ্গা নদী। এখন কিন্তু পাতা দেওয়া চালু হয়ে গেল, আর আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি তারপরে কি দেবে। এখন কিন্তু ভোগের প্রসাদ দিয়ে যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে কিন্তু প্রসাদ দেওয়ার পরে কেউ খাওয়ার চালু করবেন না, কারণ এখানে কিন্তু প্রসাদ দেওয়ার পরে প্রথমে ঠাকুরের প্রার্থনা করা হয়, তারপরে কিন্তু খাওয়া দাওয়া চালু করা হয়। একটাই দুটা কেউ খাবি না, কেউ খাবেন না, মন্ত্র হবে তারপরে। এই যে এবার এটা কি দিতে আসছে? এটা খিচুড়ি। খিচুড়ি না, এটা সাদা সাদা খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি, পুরো খিচুড়ি না এটা। আর এবারে কিন্তু দিয়ে যাচ্ছে হচ্ছে এই সাদা ভাত, সাদা ভাত সাথে আর একটা কি আসছে সেটা না কি আসছে এখন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে এখন কিন্তু সাদা ভাত দিয়ে গেল, আর সাথে আসছে হচ্ছে এটা কি সেটা দেখাচ্ছি, আগের দিক। এই যে এটা কি, লাউ ঘন্ট, বড়ি লাউ। দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঘন্ট। আচ্ছা, সব রকমের মিশিয়ে। আর এবার এটা দিয়ে গেল হচ্ছে পায়েস। এই পায়েসটা খেতে কিন্তু চিড়ে চিড়ে টাইপের না, চিড়ে ঠাকুরের ভোগ এটা। ঠাকুরের ভোগ, এটা চিড়ে পায়েস টাইপের। আর এবার হচ্ছে দেখে মনে হচ্ছে ডাল আসছে। ডাল, এই যে এবার কিন্তু ডাল দিয়ে যাচ্ছে। আর এবার কিন্তু ভাত আবার দিতে আসলো। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে যেই খাবারগুলো আসছে সব কিন্তু আর একবার করে আপনাদেরকে দিয়ে যাবে। সবগুলো আমি আপনাদের দেখালাম না, এই ভাতটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে যেই খাবারগুলো আসছে আর একবার কিন্তু আসবে, আপনারা সেগুলো আর একবার করে নিতে পারবেন। আর এবার এটা কিসের তরকারি আসছে এটা দেখি। না, এই তো ডালই দিচ্ছে আর একবার। আর তার সাথে কিন্তু আরেকটা তরকারি আসছে, এটা ইঁচড়ের তরকারি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই অল্প একটু আলু দেখে দেন। এই যে এটা হচ্ছে ইঁচড়ের তরকারি। আর এবার কিন্তু দিতে আসছে হচ্ছে চাটনি। এই চাটনি দিয়ে আছে। এটা কিসের চাটনি? এটা আমের চাটনি, টমেটো আম মিক্সড করা। আর এবার কিন্তু দিতে আসছে হচ্ছে পায়েস। এই যে পায়েস দিচ্ছে, 1 চামচ করে দিচ্ছে। আপনারা যদি চান তো আর একটুখানি দিতে পারে আপনাদের। আর এবার দিয়ে যাচ্ছে হচ্ছে মিষ্টি। আপনাদের আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু এই খাবারগুলোর সাথে টক দইও দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমার ভিডিওতে তোলা হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনাদের আর একটা কথা বলে দিয়ে, আপনাদের খাওয়া গেলে কেউ কিন্তু উঠবেন না, কারণ এখানে কিন্তু প্রার্থনা হয় আগে। আমাদের কিন্তু এখন এখানে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বাড়ির দিকে রওনা দেবো। আমি যে দিক দিয়ে এসেছিলাম তো সেদিকে। তো আপনাদের এতক্ষণ দেখালাম পুরো মন্দিরের সম্পূর্ণ ডিটেলসটা। আপনাদের কেমন লাগলো, এছাড়াও আরও কিছু যদি জানার থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।